কিছুদিন ধরে মীরা খুবই চিন্তিত, কারণ বিয়ের পর থেকে যখনই সে তার দাদা আর বৌদির সঙ্গে দেখা করতে গেছিল তখনই সে খুবই ভালোবাসা আর আদর যত্ন পেয়েছিল, কিন্তু এখন যেন সকলেরই স্বভাব বদলিয়ে গেছে। আর এটা নিয়েই মীরা খুবই চিন্তিত। কি হয়েছে বৌমা, কি নিয়ে চিন্তা করছো এত? আমাকে বলো, আমিও তো তোমার মা। মা, বিয়ের আগে দাদা বৌদি আমার সঙ্গে খুব ভালো করে কথা বলতো, আমার ছোট বড় সব রকমের দরকার পূরণ করত, কোনো রকম ত্রুটি রাখতো না। কিন্তু বিয়ের পর থেকে আমি যখনই ও বাড়ি গেছি ওরা ভালো করে কথাই বলে না আমার সঙ্গে দেখা করতেও আসে না এখানে, আর আমাকে ও বাড়িতে যেতেও বলে না। জানি না এমন কি হলো, এখন আমার সঙ্গে কথা বলতেও যেন ওদের আপত্তি হয়। হতে পারে বৌমা, এটা তোমার মনের ভুল। আগে ওদের সাথে থাকতে বলে এত অনুভব হতো না, এখন দূরে থাকো বলে ওদের কথা তোমার বেশি মনে পড়ে, তাই হয়তো তোমার মাথায় এইসব খেয়াল আসছে। আমার মনে হয় না ওরা এমন কিছু কাজ করবে। এক কাজ করো, কিছুদিনের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে আসো, এতে তোমার মনটাও শান্তি পাবে আর তোমার মনের দ্বিধাও কেটে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ মা। জানি না আমি কি সব ভাবছিলাম। আমি কালকেই বাপের বাড়ি যাব। একটা কাজ করি, ওদেরকে কিচ্ছু জানাবো না, ওদের আমি সারপ্রাইজ দেব। পরের দিন মীরা তার দাদা আর বৌদিকে সারপ্রাইজ দিতে বাড়ি পৌঁছিয়ে দেখে সেখানে তালা ঝুলছে। আরে, ঘরে তো তালা ঝুলছে, মনে হচ্ছে অলকা আর নিশা বৌদি কোথাও বাইরে গিয়েছে। একটু অপেক্ষা করি, একটা কাজ করি, নিশা বৌদিকে একবার ফোন করি। এই বলে মীরা তার বৌদিকে ফোন করলে ফোন বেজে কেটে যায়, আর তখনই একজন প্রতিবেশী এসে বলে, আরে মীরা, কেমন আছো? ভালো আছি কাকিমা। কাকিমা, তুমি জানো বৌদিরা কোথায় গিয়েছে? ওরা তো বিদেশে ঘুরতে গিয়েছে, 1 মাস পরে ফিরবে। ওই তোমার ভাইপো ঋষির বার্থডে আছে না, ওটাই সেলিব্রেট করতে গিয়েছে। বিদেশে গেল? আমাকে বললো না। আসো মীরা, আমার বাড়িতে আসো, আমি চা করছি। না না কাকিমা, থাক, আমি পরে আসবো আবার, এখন আমি আসি। হ্যাঁ। মীরার মাথাতে অনেক প্রশ্নই ঘুরছিল, সারা রাস্তা সে শুধু ভাবতেই থাকে। অজয় দাদা আর বিজয় দাদা তো বলছিল আমার বিয়ের জন্য ওদের কাছে টাকাই নেই, তাই ধার নিয়েছিল। আগে থেকেই ওদের কাজ ভালো চলছিল না, খুব কষ্ট করে আমার বিয়ের টাকা জোগাড় করলো, কিন্তু এখন বার্থডে সেলিব্রেশনের জন্য বিদেশে গেল। আমার কিছু মাথায় আসছে না। আর ঘুরতে যাওয়ার জন্য দেশ থেকে বিদেশে চলে যেতে হলো, আমাকে কিছু জানালো না। মীরার মন প্রশ্নে তোলপাড় করছিল, আর সে শ্বশুরবাড়ি ফিরে গেলে সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। আরে মীরা, তুমি বাড়ি চলে আসলে? তুমি তো দাদা বৌদির কাছে থাকতে গেছিলে না? কি হলো, তুমি ফিরে এলে যে? দাদা বৌদি আউট অফ ইন্ডিয়া গিয়েছে ঋষির বার্থডে সেলিব্রেশনের জন্য, 1 মাস পরে ফিরবে, কিন্তু ফোন করে এটা দাদা বৌদি আমাকে কেউ জানালো না। আমি এটাই ভাবছি, অন্তত একটা ফোন তো করতে পারতো। আমাকে তো ওনারা বলেছিল বিয়েতে খরচ করার মতো কোনো টাকাই নেই ওনাদের কাছে, তাই তো অমিত লোন নিয়ে বিয়ের সব খরচ চালালো। যদিও আমার এই কথাটা বলা উচিত নয়। জানি না বৌমা তুমি কি ভাববে, এখন ঘুরতে যাওয়ার জন্য কোথায় পেল ওরা টাকা? ওদের কাছে টাকা ছিল না বলে বিয়ের সব খরচ আমরা করলাম। তোমাদের লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে, তাই জন্য আমি আর তোমার শ্বশুর মশাই কিছু বলিনি, আর অমিত তো নাই। ছাড়ো বিমলা, এসব আর বৌমাকে বলে কি হবে? বৌমা তো আগে থেকে অনেক দুশ্চিন্তায় আছে না, আর এইসব কথা শুনলে ও আরো ঘাবড়ে যাবে। ও আমাদের বৌমা নয়, ও আমাদের মেয়ের মতন, আর তাই খরচাটা আমরাই করি আর বা ওর বাপের বাড়ির লোক করুক, কথাটা একই হলো। এরপর 1 মাস কেটে গেলেও মীরার দাদা বৌদি কোনো ফোন করে না। কিন্তু একদিন হঠাৎ মীরা যখন তার স্বামী অমিতের সঙ্গে বাজারে গেছিল, তখনই সে তার 2 বৌদিকে দেখতে পেল, কিন্তু 2 বৌদি যেন লুকাতে চাইছিল। ওই দেখো, নিশা আর অলকা বৌদি, তার মানে ওরা বিদেশ থেকে ফিরে এসেছে, কিন্তু আমাকে একটা ফোনও করলো না। দাঁড়াও, ডাকি ওদেরকে। আরে ছাড়ো না মীরা, যখন ওরাই তোমার সাথে কথা বলছে না, তুমি কেন যেচে ওর সাথে কথা বলছো? বাদ দাও। না না, এমনটা আবার হয় নাকি? ওরা আমার বৌদি, ওদেরকে প্রশ্ন করার অধিকার আমার আছে। দাঁড়াও, এক্ষুনি কথা বলছি। এই বলে মীরা যখনই তার বৌদিদের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই তারা মীরাকে ইগনোর করে হাঁটতে থাকে। নিশা বৌদি, অলকা বৌদি, এইদিকে দেখো। আরে, আমাকে দেখেও চলে গেল। বুঝতে পারছি না ব্যাপারটা আসলে কি। দেখলে দেখলে, আমি তোমাকে বলেছিলাম না তুমি যেও না। ওনারা তোমাকে দেখেও না দেখার ভান করে চলে গেলেন। এবার চলো।
মীরা বাড়িতে এসে সব কথা তার শাশুড়িকে বললে, এখন তো এই সব কথা শুনে আমারও মনে হচ্ছে কিছু গড়বড় আছে। জানি না কেন তোমার দাদা বৌদি তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। দেখো কিছুদিন হয়তো তোমাকে ফোন করবে। এরপর মীরা বেশ কিছুদিন অপেক্ষা করলেও বাপের বাড়ি থেকে কোনো ফোনই তার কাছে আসে না। একদিন যখন মীরা তার শাশুড়ির সঙ্গে বাজার থেকে ফিরছিল, তখনই তার সঙ্গে দেখা হয় তার বাবার উকিল বন্ধু মিস্টার শর্মার সঙ্গে। আর মিস্টার শর্মার কাছে কিছু কথা শুনে তারা তো অবাক হয়ে যায়। এটা আমার জেনে খুব অবাক লাগছে মীরামা, যে তোমার দুই ভাই তোমার সম্পত্তি বিক্রির কোনো টাকাই দেয়নি, কিন্তু তোমার বাবা যে সম্পত্তি ভাগ করার সময় 3 ভাগই করেছিলেন আর বলেছিলেন যে 1 ভাগের টাকা তোমার বিয়ে আর তোমার অন্য খরচায় লাগবে। কিন্তু তোমার ভাইয়েরা তো আমাকে বারণ করে দিল আর আমার জায়গায় অন্য উকিলও নিয়ে নিল। আর আমি তো কিছুই বুঝতেও পারলাম না যে আমাকে সরালেই বা কেন। আমার এই ব্যাপারে বলাটা নিশ্চয়ই ঠিক হচ্ছে না, কিন্তু মা আমি তোমাকে বলবো যে তুমি কেন নিজের ভাগের টাকা ছাড়বে বলো? এমনকি তোমার বাবারও শেষ ইচ্ছে ছিল যে তুমি সম্পত্তি ভাগের সমান অধিকার তুমি পাও। মা, তোমার দাদা বৌদি তোমায় ঠকিয়ে দিয়েছে গো। আমি বিশ্বাস করতে পারছি না যে আমার নিজের দাদারা আমার সঙ্গে এমন করলো। প্লিজ উকিল কাকু, আমাকে সাহায্য করুন যাতে আমি আমার ভাগের সম্পত্তি দাদা বৌদির থেকে নিতে পারি। ওরা যদি আমাকে একবার বলতো যে বোন, আমরা তোকে সম্পত্তির ভাগ দেব না, আমি হাসতে হাসতে সবটা ছেড়ে দিতাম। আরে ওরা আমার কাছে আমার প্রাণটা চাইলেও আমি দিয়ে দিতাম। কিন্তু ওরা আমার সঙ্গে যে বেইমানিটা করেছে তার জন্য ওদেরকে আমি ক্ষমা করব না। প্লিজ আঙ্কেল, আমাকে আমার সম্পত্তির ভাগ নিতে সাহায্য করুন। ঠিক আছে মা, আমি তোমায় সাহায্য করব, নিশ্চয়ই করব। বৌমা, তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো। আমি আর বাড়ির সবাই তোমার সঙ্গে আছি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি যে তোমরা সবাই খুব ভালো। তোমরা আমার বিয়ের সমস্ত খরচ করেছো, এটা আমি ভুলতে পারবো না কখনো। এখন আমার বাবা আমার জন্য যে সম্পত্তিটা রেখে গেছিল তা আমি আমার দাদা বৌদির থেকে নিয়েই ছাড়বো। এরপর উকিল মিস্টার শর্মার সাহায্যে মীরা তার বাবার সম্পত্তির 3য় ভাগ পেয়ে যায়, যেটা মীরার নামেই ছিল। কিন্তু এটা ভেবে মীরা কষ্ট পায় যে টাকার লোভে দাদারা বদলিয়ে গেল। আজ থেকে আমার কোনো দাদা নেই, আর তোমরা যেন তোমাদের কোনো বোনও নেই। এমন বলিস না রে বোন, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ রে মীরা, পয়সার লোভে আমরা অন্ধ হয়ে গেছিলাম। না দাদা, অনেক দেরি হয়ে গেছে। এখন থেকে আমার সঙ্গে তোমরা আর কোনো সম্পর্ক রেখো না। থ্যাংক ইউ শর্মা আঙ্কেল, আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। মীরার চোখে জল ছিল। সে সারা জীবনের মতো তার ভাইয়েদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। হয়তো তার দাদা বৌদির জন্য এটাই সবথেকে বড় শাস্তি। সারদা যে বাড়িতে কাজ করত সেই বাড়ির মালিক নন্দিনী ছিল ভীষণই খিটখিটে। টাকার অহংকারে সে তার বাড়ির প্রত্যেকটা কাজের লোকের সঙ্গেই খারাপ ব্যবহার করত। নন্দিনীর মেয়ে সাথী ক্লাস 5-এ পড়ত, আর অন্যদিকে সারদার মেয়ে শালুও ক্লাস 5-এ পড়ত। আর শালুর স্কুল ছুটি থাকলে সে তার মায়ের সঙ্গে কখনো কখনো সাথীদের বাড়িতে আসত। শালু, তুই এখানেই পড়তে বস মা, আমি ততক্ষণে মেম সাহেবের বাড়ির সব কাজ করে নিই। ঠিক আছে মা। এ কি সারদা, তুই আজ আবার তোর মেয়েকে সঙ্গে এনেছিস? আসলে দিদি, ওর বাবা গ্রামে গেছে কাজের জন্য, বাড়িতে ওকে একাই থাকতে হতো, তাই জন্য নিয়ে এলাম। ও কোনো জ্বালাতন করবে না দিদি, এমনিতে ওর পরীক্ষা এসে গেছে, ও শুধু পড়াশোনাই করবে। এমনিতেও পড়ালেখা করে ও কত বড় কালেক্টর হবে। তোদের বাড়িতে তো এমনিতেই 5-6 ক্লাস পড়িয়ে বিয়ে দিয়ে দেয়। না আন্টি, আমি ইঞ্জিনিয়ার হব। আমি বাবা মাকে বলেছি আমি অনেক পড়াশোনা করব। না রে মায়না, তোরা হলি গরিব, তাই ইঞ্জিনিয়ার কখনোই হতে পারবি না। তাই এইসব স্বপ্ন দেখা ছেড়ে দে। আর এমনিতেও তো তোরা ইংলিশ মিডিয়ামে পড়িস না, পড়িস তো ওই পাতি বাংলা মিডিয়ামে। ওখানে পড়াশুনো করে ইঞ্জিনিয়ার হতে হবে না। সারদা, নিজের মেয়েকে সেই স্বপ্নই দেখা যেটা পূরণ করতে পারবি। আরে বেকারি তুই ওকে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখাচ্ছিস। তুই তো জানিস তুই একজন গরিব মা। এই শুনে শালুর মন খুব খারাপ হয়ে যায়। আর সে বাড়ি যাওয়ার সময় তার মাকে বলে, মা, গরিব কি? আর আন্টি আমাদেরকে গরিব কেন বলছিল? গরিবেরা কি ইঞ্জিনিয়ার হতে পারে না মা? আমি কি বেকার স্বপ্ন দেখছি? মা, এত ভাবিস না রে। তোর কপালে যদি ইঞ্জিনিয়ার হওয়া লেখা থাকে তাহলে তুই নিশ্চয়ই হবি রে। কিন্তু একটা কথা সব সময় মনে রাখবি, অন্যের কথাতে কখনো নিজের লক্ষ্য হারাবি না। তুই মন থেকে চাইলেই ইঞ্জিনিয়ার হতে পারবি। এখন চল তো মা, দোকানে গিয়ে তোকে একটু মিষ্টি কিনে দিই। তুই তো মিষ্টি খেতে খুব ভালোবাসিস। ঠিক আছে মা, আমি আজকে অনেকগুলো মিষ্টি খাবো।
সারদা শালুকে এমনভাবেই বোঝায় যে শালুর মনে যেন কোনো কষ্ট না থাকে, আর শালু যেন তার লক্ষ্যতে স্থির থাকে। একদিন সারদা কাজে গিয়ে দেখে যে নন্দিনী তার ফোনে ব্যস্ত রয়েছে, আর অন্যদিকে সাথী ঘরে বসে গেম খেলছে। আর যা দেখতে পেয়ে নন্দিনী সাথীকে ডেকে বলে, সাথী, আর কত গেম খেলবি? কালকে তোর পরীক্ষা আছে, চল পড়তে বস। মা, আর একটু গেম খেলতে দাও না, আমি পড়ে নেব। আমি সব পড়া খুব ভালো করে পারবো। সাথীমা, ঘরটা একটু পরিষ্কার করে দিই। না আন্টি, আমি গেম খেলছি, আজ আমার স্কুলের ছুটি। আন্টি, তুমি পরে কাজ করো। সাথীমা, কিছু মনে না করলে একটা কথা বলবো? এতক্ষণ ধরে ফোন নেওয়া বাচ্চাদের কিন্তু একদম উচিত নয়। আর তোমার মা বলছিল যে কালকে থেকেই নাকি তোমার পরীক্ষা শুরু হবে। এরপর সারদা যখন ছোট্ট শালুকে নিজের মতো করে বোঝাচ্ছিল, তখনই নন্দিনী এসে বলে, সারদা, তোকে এত সাহস কে দিয়েছে? তুই আমার মেয়ের সঙ্গে এভাবে কথা বলছিস? তুই হলি এ বাড়ির কাজের লোক, তাই কাজের লোকের মতনই থাক। আর আমার মেয়ে তোর মেয়ের মতো অমন পাতি বাংলা মিডিয়ামে পড়ে না যে একটুখানি পড়াশোনা করলেই হয়ে যাবে। ও ঠিক ভালো নাম্বার পাবে। আর তুই যা এখান থেকে, আর কখনো এসব কথা বলবি না। তোকে বাড়িতে কাজ করতে সুযোগ দিয়েছে কি? তুই তো আমাদের সংসারের মধ্যেই চলে আসছিস। ক্ষমা করবেন দিদি, আসলে সাথী মায়ের পরীক্ষা, তাই আমি ওকে একটু বোঝাচ্ছিলাম। ঠিক আছে ঠিক আছে, এখন আমার মাথাটা খারাপ না করে যা গিয়ে কাজ কর। আর সাথী, আমি একটু মার্কেটে যাচ্ছি, তুই কিন্তু পড়তে বসবি, ঠিক আছে? নন্দিনী তার মেয়ের দিকে তেমন খেয়ালই দিত না, আর সেই প্রভাবে পড়ত সাথীর পড়াশোনাতে। একদিন, মা, আমার মনেই ছিল না যে ম্যাথসের এক্সাম আছে, আমি ভুলে গেছি। এখন কি করে হবে? তোর বাবাও তো বাড়িতে নেই, তুই তো টিউশনটাও মন দিয়ে পড়িস না। এত সব পড়া তুই দুদিনে কি করে করবি? আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি এত পড়াতে পারবো না। পরীক্ষা শেষে স্কুল ছুটি থাকাতে শালু তার মায়ের সঙ্গে সাথীদের বাড়িতে এসে নন্দিনীর কাছে গিয়ে তাকে বলে, আন্টি, আমার পরীক্ষা শেষ হয়ে গেছে। তুমি বললে আমি সাথীকে অঙ্ক বুঝিয়ে দেব। তুই কি করে পড়াবি শালু? তুই হলি বাংলা মিডিয়ামের, ইংলিশ মিডিয়ামের মতো অত ভালো পড়াশোনা তো তোরা করিস না। আন্টি, ম্যাথসের ফর্মুলা তো সব জায়গায় একই রকমের হয়, আর আমাদের দুজনের পড়ার বইও একই রকমের। তুমি বললে আমি ওকে সব অঙ্কই বুঝিয়ে দেব। ঠিক আছে, তুই পড়ানো শুরু কর, তারপর আমি দেখছি বাকিটা। মা, তুমি কি করছো? শালু আমাকে পড়াতে পারবে না। আমার তো এটা ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে, কালই আমার পরীক্ষা। একবার পড়ে দেখতে তো ক্ষতি নেই, নইলে আর কি, যেমন পারিস পরীক্ষায় লিখবি, আমি আর কি করব। এরপর শালু সাথীকে অঙ্ক শেখাতে থাকে, আর কিছুক্ষণ পর নন্দিনী দেখে যে সাথী শালুর কাছ থেকে খুব সুন্দর করে অঙ্ক শিখছে, যা দেখে সে তো অবাক হয়ে যায়। দিদি, তুমি কোনো চিন্তা করো না, শালু অঙ্কেতে ভীষণ ভালো, এবছর পরীক্ষাও খুব ভালো দিয়েছে। আরও টিচারও বলছিল যে ও অঙ্কেতে ভীষণ ভালো নাম্বার পেয়েছে। হ্যাঁ, আমি তাই দেখছি, সাথী বেশ ভালোই শিখছে শালুর থেকে। সাথীকে অঙ্ক শেখানোর জন্য শালু হাতে 2 দিন সময় পায়, আর এই 2 দিন সাথীও খুব পরিশ্রম করে। শালু পড়াশোনাতে ভীষণই ভালো ছিল, আর তার শেখানো মতেই অঙ্ক করায় সাথীর সোমবারের অঙ্ক পরীক্ষা ভীষণ ভালো হয়। আর সে খুশি হয়ে তার মাকে বলে, মা, আমার ম্যাথসের এক্সাম খুব ভালো হয়েছে, জানো শালু আমাকে খুব ভালো করে পড়িয়েছিল। আমারই ভুল ধারণা ছিল, গরিব বলে আমি সারদাকে অনেক অপমান করেছি, কিন্তু আজকেই ওর মেয়ের সাথীকে কি সুন্দর করে পড়ালো। আমার সারদার কাছে ক্ষমা চাওয়া উচিত। আর কিছুদিন পর সাথীর ম্যাথসের রেজাল্ট আউট হলে তার নাম্বার ভীষণ ভালো হয়, আর নন্দিনী এটা বুঝতে পেরেছিল যে এর পিছনে সবচেয়ে বেশি অবদান শালুর। শালুমা, এটা আমার তরফ থেকে তোর জন্য উপহার, তুই সাথীকে অনেক সাহায্য করেছিস। এই ল্যাপটপ তোর অনেক কাজে লাগবে, তুই তো ইঞ্জিনিয়ার হবি, তাই না? এই ল্যাপটপ তোকে পড়াশোনা করতে সাহায্য করবে। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। এরপর শালুর মুখে অমূল্য হাসি দেখা যায়। নন্দিনী জানত যে শালু সাথীর জন্য যা করেছে তা সত্যিই প্রশংসনীয়। নন্দিনী এতটাই ধনী ছিল যে সে চাইলেই কোনো গরিব মায়ের সন্তানের বা কোনো গরিব বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল করতে সাহায্য করতে পারে, আর তার এই ধারণাই তার ব্যবহারকেও বদলিয়ে ফেলে। আর এর পর থেকে সাথীর পড়াশোনায় কোনো সমস্যা হলে নন্দিনী শালুকে বাড়ি ডেকে নিত। নন্দিনী বুঝল যে ধনী বা গরিব হওয়াটা আসল কথা নয়, আসল কথা হলো মানুষের ব্যবহার, আর ভালো সঙ্গগুণে বাচ্চারাও ভালো হয়।
আগে সাথীকে বারবার পড়তে বসতে বলা হতো, আর এখন সে শালুর সঙ্গে নিজে থেকেই পড়তে বসে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।